নমস্কার কাঞ্চন দা, ওয়েলকাম চ্যানেলে আর একবার। দর্শকদের বলি, আপনারা ইতিমধ্যেই কাঞ্চন দাকে বেশ কয়েকবার আমার চ্যানেলে দেখেছেন আলোচনা করার সময়। আজকে আমরা একটা রিলেটেড বিষয়ের ওপরেই একটু আলোচনা করব, কেননা কাঞ্চন দা এই ব্যাপারে নিজে ব্যক্তিগতভাবে বহু বছর ধরে জড়িত রয়েছেন যেহেতু। তো ওনার যে পার্সপেক্টিভ সেটার একটা পার্সোনাল টাচ থাকবে এবং ইনসাইডার টাচ থাকবে, সেটা সবচেয়ে বড় কথা। কাঞ্চনদা, আমরা যেটা দেখলাম যে 22 তারিখে অযোধ্যাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো মন্দিরে। তো তা নিয়ে নানা বিতর্ক হয়েছে, সেই বিতর্কের বিষয়গুলোতে পরে যাব। কিন্তু আপনি ভারতে নেই, আপনি আমেরিকায় বসে রয়েছেন। তো সেখানে এত দূরে বসে আপনার কেমন ফিলিং, কেমন হচ্ছে ওখানকার প্রতিক্রিয়া কেমন? প্রথমেই ধন্যবাদ চন্দ্রচূড়, আমাকে আবার তোমার চ্যানেলে আনার জন্য, এবং দর্শকদেরও শ্রোতাদেরও অনেক ধন্যবাদ এই ডিসকাশনটাকে অংশগ্রহণ করার জন্য। প্রথমত সারা বিশ্বের হিন্দুরা বিশেষ করে খুবই উজ্জীবিত, উৎসাহিত যে এতদিনের একটা পেন্ডিং, আমি এটাকে পেন্ডিং কাজ বলি, বাকি ছিল ভারত সরকার এবং ভারত মানে যারা এর সঙ্গে জড়িত, সেই কাজটা আজকে ইন এ ওয়ে সমাপন হলো। যা আমি তো খুবই গর্বিত এবং খুবই খুশি এই ব্যাপারটায় যে এটা হলো। আমরা সারা পৃথিবীতে, বিশেষ করে আমেরিকায়, আমরা বিভিন্ন জায়গায় আমরা সেলিব্রেট করেছি এটা। যেমন আমাদের বস্টনেই, আমি যেখানে থাকি, এখানে প্রায় 200 গাড়ি নিয়ে প্রায় 70 মাইল র্যালি করে আমরা অনেকগুলো মন্দিরে গিয়ে সেখানে অর্চনা করেছি এবং রামলালার পুজো করেছি। তো একটা অদ্ভুত উৎসাহ, এরকমটা কখনো হয়নি। একটা অদ্ভুত উৎসাহ সারা আমেরিকায় বিভিন্ন শহরে হয়েছে, নিয়ে টাইম স্কোয়ারে বিশাল প্রোগ্রাম হয়েছে, আলো জ্বলেছে। এবং মানে এরা যে সবাই সংঘ পরিবার বা আরএসএস বা বিজেপি এরকম নয়, সবাই, মানে আমি দেখলাম 7 বছরের একটা বাচ্চা মেয়ে এসেছিল আমাদের প্রোগ্রামে, সেদিন -15 ডিগ্রি টেম্পারেচার ছিল। 7 বছরের মেয়ে এবং 90 বছরের একজন বয়স্ক ভদ্রলোক এসেছিলেন। তো এর থেকে বোঝা যায় যে একটা বিরাট একটা উন্মাদনা তৈরি হয়েছে ভারতীয় বংশোদ্ভূতদের বিভিন্ন দেশে। তো আমি সত্যিকারই এই ব্যাপারে খুবই সন্তুষ্ট যে এই কাজটা সমাপন হলো। মানে ইন্ডিয়ান ডায়াসপোরা তো বিশাল সংখ্যায় রয়েছেন আমেরিকাতে। আর বিভিন্ন শহরে যেভাবে এটা সেলিব্রেট করা হয়েছে, একটাই প্রশ্ন মনে আসে যে এ নিয়ে কোথাও কি আপনাদের কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে? না, আমরা যে সেলিব্রেশন গুলো করেছি আমেরিকার বিভিন্ন প্রান্তে এবং অস্ট্রেলিয়াতে এবং নিউজিল্যান্ড, বিভিন্ন জায়গায় হয়েছে। এখানে তো বেসিক্যালি আমরা পুলিশের পারমিশন, সরকারি পারমিশন যা নেবার নিয়ে কাজকর্ম করেছি। কোথাও কোনো বাধা তো দূরের কথা। এমনকি কিছু পুলিশ অফিসার, তারা আমাদের কাছ থেকে এই মাফলার স্কার্ফ নিয়ে পড়েছে এবং সেলিব্রেট করেছে আমাদের সঙ্গে। তার মানে আমি অনেকগুলো ছবি পেয়েছি। তো মানে মানুষ যখন বুঝতে পারছে যে এই রাম জন্মভূমির গুরুত্ব ভারতীয়দের কাছে কতখানি, তারাও সাপোর্ট করছে। মানে কতটা মানে কেননা আমেরিকান ইউনিভার্সিটি গুলো এই একটা সমালোচনার কেন্দ্র। একটা বড় ইউনিভার্সিটি হিন্দুদের বিরুদ্ধে কথা বলার বা হিন্দু ইতিহাসের যে নতুন একটা ধারা, আলোচনার ধারা হচ্ছে, তার প্রচন্ড বড় সমালোচক। তো এদের তরফ থেকে কি কোনো বাধা না হলেও কোনো ধরনের সমালোচনা বা তির্যক মন্তব্য বা কটু মন্তব্য এই ধরনের কিছু শুনেছেন? নাকি এটা নিয়ে কোনো আওয়াজই তোলা হয়নি কোথাও? আমরা সোফার কোনখানে কোনো এরকম ধরনের খবর পাইনি। বস্টনে তো ধরো হার্ভার্ড ইউনিভার্সিটিতে একটা শ্রেণীর লোক আছে যারা অ্যান্টি ইন্ডিয়া, অ্যান্টি হিন্দু প্রোপাগান্ডা চালায়, এবং এবং কয়েকটা অন্যান্য ইউনিভার্সিটিতেও আছে। তো এই এই সময়ে আসলে আমার মনে হচ্ছে সবাই দেখছি যে এখন যদি মুখ খুলি বা থুতু ফেলি, থুতুটা উপরেই পড়বে। সেজন্য এত বড় একটা জাগরণ দেখে আমার মনে হয় কেউ এই নিয়ে এখনো রিয়াক্ট করেনি সেইভাবে। তবে করবে হয়তো, কারণ যাদের যা স্বভাব সেটা তো ছেড়ে দিতে পারবে না সহজে। হ্যাঁ, এই প্রশ্নটা আমি এই জন্য করছিলাম যে এখানে ভারতবর্ষে তো অনেকেই রয়েছে, মানে মেনে নিতে বাধ্য হচ্ছে আজকে যে হ্যাঁ, শ্রীরামচন্দ্র মানে ভারতের সঙ্গে তার আত্মিক সম্পর্ক, যেটা মর্যাদা পুরুষ যাকে বলা হয়, তিনি আদর্শ পুরুষ, এবং ভারতের ইতিহাসে রাজনীতিতে তার যে জায়গা, সেটাকে মানে খুব রিলাক্টেন্টলি মেনে নিয়েও তারপরে গোটা প্রক্রিয়াটার একটা সমালোচনা তৈরি করা হচ্ছে নানাভাবে, নানা দিক থেকে।
কেউ ডাইরেক্টলি এটাকে অপোজ করছেন, কেউ ঘুরিয়ে ফিরে সমালোচনা করছেন, ঘুরিয়ে ফিরে বিরোধ করছেন। কিন্তু সেই সেই বিরোধটা কিন্তু রয়েছে, বিরোধটা চলে যায়নি। তো এটা নিয়ে আপনার কি, এটা নিয়ে আপনার কি মানে দৃষ্টিভঙ্গি? দেখো, যেটা ঐতিহাসিকভাবে যে ঘটনাগুলো আমরা দেখেছি রিসেন্ট ইতিহাসে, 1528-29 যখন মীর বাকি মন্দিরের উপর একটা মসজিদের কাঠামো ধাঁচা তৈরি করার চেষ্টা করেছিল বা করেছিল, তারপরে তো অনেক ইতিহাস আছে, আমি ওই ইতিহাসে যাচ্ছি না। কতগুলো যুদ্ধ হয়েছে সেখানে, আম, কতজন মানুষ তার জীবন দিয়েছেন, কত সাধু সন্ন্যাসী জীবন দিয়েছেন, কর সেবকরা জীবন দিয়েছেন, সেই ইতিহাসটা যদি ছেড়েও দিই, আমরা যদি স্বাধীনতার পরেই আসি, তো এটার সাপোর্টে খুব বেশি তো মানুষ ছিল না যে এটা রাম জন্মভূমি মন্দিরকে আবার উদ্ধার করা হবে এবং রিকনস্ট্রাক্ট করা হবে। এর সাপোর্টে খুব বেশি মানুষ ছিলেন না। আর স্বয়ং প্রধানমন্ত্রী নেহেরু, তিনি বাবর সম্বন্ধে যা স্টেটমেন্ট দিয়েছেন, শুনলে মনে হয় যেন উনি বাবরেরই বংশধর। কারণ উনি বলছেন যে বাবর খুবই ভদ্রলোক ছিল, খুবই জেনারাস ছিল, মানে একদম, মানে ইউ ক্যান ফাইন্ড দ্যাট হি স্টেটমেন্ট অনলাইন। এবার সেই তার তৈরি বা তার নির্দেশে তৈরি একটা ধাঁচা, সেটা সম্বন্ধে অবভিয়াসলি তার পার্টির লোকেরা, কংগ্রেস পার্টির লোকেদের একটা রিজার্ভেশন থাকবে। কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু কাজ হয়েছে, যেমন গেট খুলে দেওয়া হয়েছে রাজীব গান্ধীর সময়, বা এরকম ধরনের কিছু কাজ হয়েছে, কিন্তু মন্দির নির্মাণের কথা, পুনর্নির্মাণের কথা এরা কেউ বলেননি। ওখানকার স্থানীয় মুসলিমরা অফকোর্স অনেকেই চেয়েছিল যে না, এখানে মসজিদ থাকবে, কিন্তু পরে যখন আন্দোলন শুরু হয় তখন দেখা যায় যে অনেক মুসলিম লিডার, অ্যাভারেজ কমন মুসলিম, তারা বলেছিল ঠিক আছে, দিয়ে দেওয়া হোক। কিন্তু বাদ সাধলোকে আমাদের, তোমাদের যে যাদবপুরের কয়েকজন বিশিষ্ট সকল মার্কসিস্ট ঐতিহাসিক, রমিলা থাপার, তারপরে ইরফান হাবিব, তারা দেখছে যে এটা তো ঠিক হচ্ছে না, কিভাবে জিয়ে রাখা যায় ব্যাপারটাকে, এবং এই সংখ্যালঘু আর সংখ্যাগুরুর দ্বন্দ্বের মধ্যে কিভাবে ফায়দা লোটা যায়। তো মানে সেই, জওহরলাল নেহরু ইউনিভার্সিটির হ্যাঁ, ঐতিহাসিকরা। যে হ্যাঁ, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি প্লাস আরো অনেকেই আছে, অনেক ইউনিভার্সিটি, ইরফান হাবিব, তারপরে রমিলা থাপুর, এরকম সকল মার্কসিস্ট হিস্টোরিয়ান যারা ঐতিহাসিক বলেন নিজেকে বা বলতেন, তারা এটাকে, ব্যাপারটাকে বলে না 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 না, ওখানে কোনো মানে মন্দিরই ছিল না, এটা তো মসজিদ। এটা সেই বিরোধ শুরু হয়েছে, এবং ওয়াকফ বোর্ড, এবং ফাইনালি ফাইনালি এটা সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টকে এসে এটাকে আম, সমাধান করতে হলো। তো এই যে বিরোধিতা শুরু থেকে হয়ে আসছে, নট বাই সিগনিফিকেন্ট পপুলেশন, বাই ফ্রেঞ্চ গ্রুপ অফ পিপল, তারা এই ব্যাপারটাকে জিয়ে রাখতে চাইছে, এবং তার কারণটা আমরা আরেকটু পরে বিশ্লেষণ করতে পারি। হোয়াট ইজ দেয়ার বেনিফিট বাই ডুইং দ্যাট? তাদের কি লাভ এই এই বিরোধিতা করে? হিন্দুদের, শ্রীরামচন্দ্র হিন্দুদের হৃদয়ের পুরুষ, পুরুষোত্তম, তার নামে, তার জন্মস্থানে যে মন্দির, সেটা তো জন্মগত অধিকার প্রত্যেকটা ভারতবাসী, সে হিন্দুই হোক, মুসলিমই হোক, জৈন খ্রিস্টান, শিখ, সবারই এটা একটা ভালো লাগা উচিত যে ভারতের ঐতিহ্যের একজন বৃহত্তম পুরুষ, তার নামে একটা মন্দির, সেই মন্দিরের উপর একটা অকুপাইড একটা যদি স্ট্রাকচার তৈরি। আমি গেছি নিজে, ইট ওয়াজ নট অ্যাট অল এ মসজিদ, ইট ওয়াজ লাইক এ ফোর্স মসজিদ। মসজিদের যেমন পশ্চিম দিকে কুবলা থাকে, পশ্চিম দিকে মুখে, তারপরে উজু করার একটা জায়গা থাকে, এসব কিচ্ছু ছিল না। আই হ্যাভ ভিজিটেড দ্যাট, মানে ভাঙার আগে এবং ভাঙার পরেও আমি গেছি। তো আমি জানি যে আমি এটাকে কখনো মসজিদ বলে নিজে মানিনি। তো যাই হোক, যারা একটু অতি উৎসাহী মুসলিম, তারা হয়তো গিয়ে নামাজ টামাজ পড়তো, কিন্তু স্বাধীনতার পর আর এখানে নামাজ পড়া আর খুব একটা হয়নি কখনো, বরঞ্চ রামের পুজোই ওখানে হয়েছে। সো এই বিরোধিতা যে চলে এসছে, এখন তো সেই ওগলানো কঠিন না, এই যে মিথ্যে কথাগুলো করা হয়েছে সেইগুলো তো আবার কভার আপ করতে গেলে আবার মিথ্যে কথা বলতে হয়। যেমন যেমন তুমি জানো, শ্রোতারাও জানেন, যে যখন প্রথম আন্দোলনটা শুরু হলো, বলে হ্যাঁ ওখানে কোনো মন্দিরই ছিল না। তারপরে দেখা গেল যে আর্কিওলজি, মানে প্রফেসর বিবি লাল এবং কে কে মোহাম্মদের যাওয়ার পর দেখা গেল যে হ্যাঁ, সত্যি করে ওখানে মন্দির ছিল। আচ্ছা, মন্দির থেকে বেরোলো অনেক কিছু, নানা রকমের মূর্তি এবং আহ, আহ, লেখাপত্র বেরোলো। তারপরে এরা বলতে লাগলো আবার না না, ওখানে, ওখানেই রাম, এটাই রাম মন্দির, কে বললো তোমাকে? তারও পরে পরে প্রমাণ এসে গেল শিলালিপিতে। তখন বলছে রাম যে ওখানে জন্মেছিল তার কি প্রমাণ? তো মানে মানে শিফটিং গোল পোস্ট যেগুলো, হ্যাঁ যেটাকে হ্যাঁ বলে। হ্যাঁ, তো আমি তাদেরকে বলি, তোমার ঠাকুর দাদা যে ছিলেন, ক্যান ইউ প্রুভ দ্যাট? যদি একটা বার্থ সার্টিফিকেট থাকে আলাদা কথা, তোমার নিজেরই তিন চারটা পুরুষের, আর রামের ইতিহাসটা, এই এই মন্দিরের ইতিহাস এবং শ্রীরামের ইতিহাসটা এত প্রাচীন যে ভারতবর্ষের, মানে এইভাবে তো ইতিহাস লেখার চর্চা ছিল না, যে তারিখ দিয়ে এমন করে লিখে রাখা, আর যেটা মানে আধুনিক ঐতিহাস হিস্ট্রি যেটাকে বলা হয়। ভারতবর্ষের বেশিরভাগটাই হচ্ছে
ইতিহাস বলি আমরা, যা ঘটেছে সেটা বিভিন্নভাবে লেখা আছে, রামায়ণ, মহাভারত, পুরাণ, বিভিন্ন জায়গায় লেখা আছে। আর যেটা ওরাল হিস্ট্রি, মৌখিক ইতিহাস, মুখে মুখে যেটা ইতিহাসটা চলে আসে, এখন আমি দেখি আমেরিকায় বিশেষ করে যারা নেটিভ আমেরিকান, রেড ইন্ডিয়ান যারা, তাদের ইতিহাস তো কেউ লিখে রাখেনি, শুধু তো লিখেছে বিজেতারা, মানে যারা এসে ওদেরকে মেরে কেটেছে। এখন একটা গ্রুপ অফ পিপল, তারা ওরাল হিস্ট্রি, তাদের তাদের থেকে, তাদের বাবা ঠাকুর দাদা তাদের থেকে শোনা ইতিহাস নিয়ে রিকনস্ট্রাক্ট করছে ইতিহাস। ভারতবর্ষে কিন্তু অতখানি খারাপ অবস্থা নয়। ভারতবর্ষের লৌকিক মৌখিক ইতিহাস, মানে ইতিহাসটাই, মানে পৃথিবীর আর কোথাও এত পাওয়া যাবে না, এত তথ্য। মানে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা নদীতে, প্রত্যেকটা পাহাড়ে এরকম মৌখিক লৌকিক ইতিহাস লুকিয়ে আছে। এবং আমি বলবো এখনকার ঐতিহাসিকদের কাজ সেগুলো গ্রহণ করে যতটা সম্ভব সেটাকে সত্যে প্রতিষ্ঠিত করে এবং নতুন করে ইতিহাস লেখা। দুটো বড় সমালোচনা যেটা আসছে কাঞ্চনদা, একটা হচ্ছে যে বলা হচ্ছে যে এটা একটা মানে গুরুতর মুসলিম বিদ্বেষী স্টেপ, এবং এর ফলে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো হচ্ছে এবং ঘৃণা ছড়ানো হচ্ছে, এবং তার ফলে ভারতের যে মুসলমান ভাই বোনরা রয়েছেন তাদের মনে একটা ভীতির সঞ্চার করা হচ্ছে ডেলিবারেটলি। তো এটা সাম্প্রদায়িক রাজনীতি করা হচ্ছে ডেলিবারেটলি এবং বিদ্বেষ ছড়ানো হচ্ছে। এটা কতটা সত্যি? আমি আমি যতটুকু দেখেছি যে খুব সংকীর্ণ, খুব ছোট্ট একটা অংশ ছাড়া যারা মৌলভী টাইপের লোক বা খুব র্যাডিকাল কমিউনাল মুসলিম লিডার, তারা ছাড়া কিন্তু এই ধরনের কথাবার্তা কেউ বলেনি। বেশিরভাগই আসছে বামপন্থী বুদ্ধিজীবী যারা এবং বামপন্থী রাজনীতিবিদ যারা, রাজনৈতিক নেতা যারা, তাদের কাছ থেকে। তো এটা কতটা আপনার দৃষ্টিতে এটা কতটা সত্যি এই অভিযোগটা? আমি যেমন আগেই বললাম যে আমি যেহেতু ব্যক্তিগতভাবে 1987 সাল থেকে এই মুভমেন্টটা আমি ক্লোজলি দেখেছি এবং আমি অযোধ্যা গেছিও এবং বিভিন্ন যারা লিডারশিপে ছিলেন তাদের সঙ্গেও আমার অনেক এই নিয়ে আলোচনা কথাবার্তার সুযোগ ছিল। তো তখনই আমি জানতাম আর্লি 92-তে ধাঁচাটা ভেঙে দেওয়ার পর অন্য ব্যাপার ঘটলো। কিন্তু আর্লি 90-91 সালেও আমার মনে আছে লোকাল মুসলিমরা দে ওয়ার রেডি টু গিভ ইট টু হিন্দুস। ওরা বলেই দিচ্ছিল যে না না না, আমাদের ঝামেলার দরকার নেই, এটা হিন্দুদেরই জায়গা দিয়ে দেবো। এবং কয়েকবার এটা হয়েছে এবং প্রত্যেকবার আবার ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই যেটা তুমি বললে বামপন্থী বুদ্ধিজীবী এবং কংগ্রেসের লিডাররা অনেকে যুক্ত ছিল। কিছু, হ্যাঁ অফকোর্স, কিছু মুসলিম যারা মৌলবী বা মুসলিম লিডারশিপের কিছু লোক চাইছিল যে এটা থেকে কিছু ফয়দা নেবে, জিয়ে রাখবে একটা হিন্দু মুসলিম একটা বিদ্বেষ, তাতে করে তাদের লাভ হবে, মানে পার্টিগুলো পাবে, ভোট ব্যাংকের একটা ব্যাপার আছে। তো এই বিরোধিতা ছাড়া আমার মনে হয় যদি কোথাও হিন্দু মুসলিম বিদ্বেষ ঘটে থাকে, কিছু এলিমেন্টস, জেনুইন কেস ছাড়া, এগুলোকে করানো হয়েছিল এবং দোষটা ফিঙ্গার পয়েন্ট করা হয় আডবাণীজির ওপর, ফিঙ্গার পয়েন্ট করা হয় বিজেপির ওপর যে তোমরা এসব করিয়েছো, বিশ্ব হিন্দু পরিষদ। কিন্তু অ্যাকচুয়ালি যে জিয়ে রাখার পিছনে এই বামপন্থী এবং কংগ্রেসি লিডারশিপের অনেকখানি দায়িত্ব আছে। সো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে মুসলিম, মেজরিটি মুসলিম, তারা এটাকে ধরেই নিয়েছিলেন। মানে গত কয়েক বছর ধরেই এই তো আলোচনা চলছে, তারা ধরিয়ে নিয়েছিলেন এটা দিয়ে দেওয়াই উচিত এবং আমার মনে হয় না তারা কেউ মানে আক্রোশ নিয়ে আছেন। তবে হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই যারা হিন্দু লিডারশিপ, তখন তারা যেন আবার এমনভাবে এটাকে নিয়ে না আলোচনা বা প্রচার করে যে এটা ভিক্টরি ওভার রিলিজিয়ন। Actually, it is a victory over a terrorist. Babur was a terrorist. Babur was a mercenary, barbaric person. It's a victory over good over evil. এইভাবে দেখতে হবে এবং আমার মনে হয় মুসলিমরাও সেটা দেখতে শুরু করেছেন যে হ্যাঁ, এটা একটা ঐতিহাসিক ভুল হয়েছিল এবং হিন্দুদের অ্যাটলিস্ট কয়েকটা জায়গা তো দিয়ে দেওয়া উচিত যেগুলো হিন্দুদের সব থেকে ক্লোজ। আমি আর একটাও জিনিস বলি, আমি 90s-এ আমার অনেক লোকের সঙ্গে এই নিয়ে তর্কাতর্কি হতো, বিশেষ করে আমেরিকায়। বলতো যে এটা দিয়ে দাও না, ছেড়ে দাও না, রাইট করে কি লাভ আছে, এটা একটা সামান্য একটা মন্দির। প্রথম বলবো যারা এই সমালোচনা করছে তাদের কাছে এই মন্দিরটা বা শ্রীরামচন্দ্র কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, কারণ তারা হয়তো নাস্তিক, তারা হয়তো ধর্ম বিরোধী। তো তাদের কাছে তো এটা সেন্টিমেন্টই নেই যে শ্রীরাম জন্মভূমি কি, শ্রীরাম কে, তাদের সেটা তো বেদনা তো নেই যে এনারা কারা। তো তারা তো বিরোধিতা করতে খুব সুবিধে লাগে, সহজভাবেই বিরোধিতা করবে। কিন্তু আমি একটা আর্গুমেন্ট দিতাম, ধরে নাও তোমার বাড়িতে কাল একদল লোক এসে তোমার বাড়িটা দখল করলো, তুমি তখন পালিয়ে গেলে, তোমাকে মারপিট করবে বললো, তখন তুমি কি করবে? লিগাল পদ্ধতিতে যাবে, কোর্টে কেস করবে, পুলিশের কাছে যাবে। নাও 1528 সালে পুলিশ কে ছিল? কোর্ট কোথায় ছিল?
তো হিন্দুরা একটা গোটা ভারতবর্ষ, শুধু আমি মানে হিন্দু মানে আমি সবাইকে বোঝাচ্ছি, হিন্দু, শিখ, জৈন, বুদ্ধিস্ট, আমি সবাই মানে শ্রীরামের একটা যে প্রভাব সমস্ত আমাদের ট্র্যাডিশনের মধ্যে রয়েছে, সনাতনী ট্র্যাডিশন, তার প্রমাণ পায় গুরু গ্রন্থ সাহিবে। প্রায় 2500 বার শ্রীরাম কথাটা আছে, রাম কথাটা আছে। বুদ্ধিস্ট লিটারেচারে পাই যে বুদ্ধের এক জন্মের পূর্বজন্মের শ্রীরাম ছিলেন একটা জন্ম। সেমনি জৈনদের মধ্যেও আমরা পাই, জৈনদের তো আর একটা কানেকশন আছে, ঋষভ দেব যিনি প্রথম আদিনাথ, তার বংশধর ছিলেন শ্রীরাম, ইক্ষ্বাকু বংশের। তো এই যে এই পুরো জনগোষ্ঠী ভারতবর্ষের আদি জনগোষ্ঠী, তারা সবাই জানেন যে শ্রীরামচন্দ্রের কতখানি মর্যাদা। তো সেই জন্য বলি, যখন কেউ এটা নিয়ে আর্গু করে, আগে আর এমনও বলতে শুনেছি, কাশ্মীরটাকে দিয়েই দাও না, প্রবলেমটা কি আছে? আমি তখন বলি, তোমার বাপের সম্পত্তি হলে তুমি দিতে? তাও তুমি এমনি করে লোক একজন এসে নিয়ে নিল, তুমি দিয়ে দিতে? দিতে না। কিন্তু যেহেতু এখানে তোমার কোনো কষ্ট নেই, একটা দিয়ে দাও, ছেড়ে দাও। তো তাদেরকে আমি বলবো, সময় এসছে, এবার মেনে নাও, এগিয়ে চলো, ভারতবর্ষকে শান্তিতে প্রগ্রেসের এইদিকে এগিয়ে নিয়ে চলো। কেননা মানে যেটা আমি কয়েকদিন আগে উমা ভারতীর একটা ইন্টারভিউ দেখছিলাম, যেটা উনি খুব সুন্দরভাবে একটা ছোট্ট ইন্টারভিউতে খুব মানে আর্টিকুলেট করেছেন, খুব সুন্দরভাবে আর্টিকুলেট করেছেন গোটা আর্গুমেন্টটা। উনি বলছেন যে মানে এত হাজার হাজার মন্দির আছে যেগুলোকে ধ্বংস করে মসজিদ বানানো হয়েছিল, সেগুলোকে তো সব আর কনভার্ট ব্যাক করা যাবে না, আর কেউ চাইছেও না। কিন্তু যে তিনটে জায়গা সবচেয়ে পবিত্রতম বলে কনসিডার করা হয় হিন্দুদের মধ্যে, যে অযোধ্যা, কাশী এবং বৃন্দাবন, সেই তিনটে জায়গা মথুরা, নেগোশিয়েট করে বলা মথুরা। হয়েছিল যে এই তিনটে, হ্যাঁ মথুরা, এই তিনটে জায়গা আমাদের মানে ইয়ে করে দেওয়া হোক, এটাকে রেভার্ট করা হোক, এই তিনটে হুম, জায়গা। তো বাকি জায়গা নিয়ে এরকম সবাই জানে আছে, সবাই জানে, সবাই বোঝে, কিন্তু সেগুলো নিয়ে কোনো পয়েন্ট অফ কনফ্লিক্ট তৈরি করার কারো কোনো ইচ্ছা নেই। খালি এই তিনটে হোলিয়েস্ট যে প্লেসেস, পিলগ্রিমেজের জন্য হোলিয়েস্ট প্লেসেস হিন্দু প্যান্থিয়নের জন্য, সেই তিনটাকে খালি ফোকাস করা হয়েছিল নেগোসিয়েশনের জন্য, কম্প্রোমাইজ করে একটা। হ্যাঁ। তো আমি এখানে একটু অ্যাড করতে চাই, এটা কম্প্রোমাইজ, ঠিক কথা বলেছো, এটা কম্প্রোমাইজ করা হয়েছে যাতে ডিভিশন, দুটো কমিউনিটির মধ্যে ডিভিশনটা আরো না বাড়ে, এই জন্য বলো যে কটা হয়ে গেছে। সেকেন্ড একটা জিনিস হলো, বেশিরভাগ আম, একটা হিন্দু শাস্ত্রের মতে যে যেখানে কোনো কবরখানা দিয়ে দেওয়া হয় বা ডিসেক্রেট করা হয় কোনোভাবে, সেই জায়গাতে আর সেই স্যাংটিটিটা থাকে না, সেই পবিত্রতা থাকে না। সেই জন্য অনেক হিন্দুই বলবে আমার দরকার নেই ওই জায়গার, মানে 40-50 হাজার মন্দির যে ভাঙা হয়েছে, অনেকেই বলবে যে না আমার দরকার নেই, ছেড়ে দাও। তবে একটা মন্দিরের কথা আমি, দুটো মন্দিরের কথা আমি উল্লেখ করব, যে দুটো পশ্চিমবঙ্গে, সেই মন্দির দুটো আমাদের মনে হয় যে আবার স্বমহিমায় ফিরে আসা উচিত, এবং সেই দুটোই কোনো ব্যবহার হয় না, কেউ নামাজে পড়ে না বা কিছু হয় না। একটা হচ্ছে 51টা শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ হচ্ছে হুগলি পান্ডুয়াতে শৃঙ্খলা দেবী, শৃঙ্খলা দেবীর মন্দির। ওখানে ভেঙে চুরে মন্দির ভেঙে, ওখানে একসময় হয়তো মুসলিমরা নামাজ পড়েছো বা কিছু, এখন ওটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আছে, ওটা এখন ওখানে কেউ ঢুকতে পারে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সোকল আদিনা মস্ক, মালদা জেলায়। আদি, এটা ছিল আদিনাথ মন্দির। এই মন্দির শিবের মন্দির ছিল, এবং জ্ঞানব্যাপী মন্দির যেটা বারাণসীতে, তার থেকেও দ্বিগুণ বড় সাইজে। আর এক কথা বলা যায়, এশিয়ার মধ্যে হয়তো সব থেকে বড় হিন্দু শিব মন্দির বোধহয় এখানেই ছিল, মালদাতে। এবং এটার কথা পুরো ভুলেই গেছি আমরা ইতিহাস থেকে। তো এবং ওখানে এখনো পর্যন্ত মূর্তি, বিভিন্ন মূর্তি দেখা যাচ্ছে দেওয়ালে খোদা, আম, এবং ওখানে কোনো অকুপেশন নেই এই মুহূর্তে। তো আমার মনে হয় এইরকম ধরনের কিছু জায়গা যার ঐতিহাসিক মূল্য আছে, মানে ধার্মিক মূল্য তো আছেই, ঐতিহাসিক মূল্যও আছে, যে এখানে একটা এশিয়ার মধ্যে সব থেকে বড় শিব মন্দির ছিল। আমার মনে হয় এইগুলো কয়েকটাকে আমরা আহ ফিরে পেতে পারি, চেষ্টা করি। এবং সবচেয়ে বড় যেটা এখন মানে এই যে আপনি যেটা বলছিলেন যে শিফটিং গোল পোস্ট, একটার পর একটা নতুন নতুন অবজেকশন খাড়া করা হয়ে এসেছে সেই 80 দশক থেকে, যে এখন মানে ইদানিং যেটা দেখছি সবচেয়ে বড় যেটা সমালোচনা করা হচ্ছে, যেটা সবচেয়ে বড় আক্রমণের লাইন যেটা বিরোধীদের থেকে, সেটা হচ্ছে যে গোটা ব্যাপারটাকে বিজেপি একটা রাজনৈতিক তামাশা করে দিয়েছে, গোটা ব্যাপারটা একটা রাজনৈতিক গেম প্ল্যান। এবং এটা 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 বিজেপি এবং মোদিকে লার্জার দ্যান লাইফ করে দেখানোর জন্য, ইলেকট্রাল বেনিফিটের জন্য তাড়াহুড়ো করে ইলেকশনের আগে কোন রকম একটা কাজটাকে করা, প্রাণ প্রতিষ্ঠা করা, যেহেতু মন্দির এখনো কনস্ট্রাকশন সম্পূর্ণ হয়নি, তা সত্ত্বেও এগিয়ে গিয়ে এটা করে নেওয়া, মানে গোটা জিনিসটাকে একটা পলিটিক্যাল বেনিফিটের জন্য, পলিটিক্যাল মাইলেজ পাওয়ার জন্য, ভোটের জন্য করা হয়েছে। এই এই যে এখন লেটেস্ট ক্রিটিসিজমটা হচ্ছে এইটা।
হ্যাঁ, তো প্রথমত যে কোনো একটা বড় কাজ করতে গেলে একটা লিডারশিপের দরকার হয়। সেই লিডারশিপ অতীতে দিয়েছেন আ বেশ কিছু সাধু সন্ন্যাসী। অতীতে দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদের বিভিন্ন লিডারশিপ, মানে পরলোকগত অশোক সিংঘলজি, এরকম অনেকেই ছিলেন। প্লাস আ এল.কে. আডবাণী, মুরলী মনোহর যোশী, উমা ভারতী এরকম, এবং তখন আমাদের এখন বর্তমান প্রাইম মিনিস্টার মোদিজি ছিলেন, পিছনে ছিলেন হয়তো। সেই সময় বড় লিডাররা সামনে ছিলেন, কিন্তু উনিও ছিলেন। তো আমার প্রশ্ন হবে যে তখন এনারা কোথায় ছিলেন? লিডারশিপ তো কাউকে না দিলে একটা কোনো মুভমেন্ট তৈরি হয় না এবং কমপ্লিট হয় না কোনো কাজ। সেই লিডারশিপটা এনারা তখন দিয়েছেন। বিশ্ব হিন্দু পরিষদ যখন শুরু করেছিল, তারা কি ভোট পাওয়ার জন্য করেছিল? এটাকে মন্দিরকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই আন্দোলনটা করা হয়েছিল। এইবার একটা পলিটিক্যাল লিডারশিপ সবসময় দরকার হয়। যেখানে একটা ডিরেকশনে যায়, মুভমেন্ট তৈরি করা হয়। সেক্ষেত্রে বিজেপি অ্যাজ এ পার্টি দিয়েছিল। আর কেউ তো দেয়নি। কংগ্রেস দেয়নি, অন্যান্য পার্টিরা দেয়নি। তো তার ফল ডেফিনিটলি আমি বলব, তার ফল নিশ্চয়ই লাভ করেছে বিজেপি। অনেক বেশি ভোটে পরে জিতেছে, রথযাত্রা এবং সমস্ত কিছু। তার একটা পলিটিক্যাল বেনিফিট ডেফিনিটলি আছে। কিন্তু এখন যেটা হলো, এরও হয়তো পলিটিক্যাল বেনিফিট হবে, হয়তো নয় হবেই। কিন্তু এই নজরে যারা দেখছেন, তাদেরকে আমি লুজারদের দলে ফেলবো। আমি পেলাম না, আমাদের দ্বারা হলো না, তো করছে, তার মানে একটা দেখাতে হবে যে এরা ফায়দা ওঠানোর জন্য করছে। বাট আমি যেটুকু জানি, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মোদিজি যখন কোনো প্রজেক্ট হাতে নেন, আমি দেখেছি, আমি অ্যাকচুয়ালি ক্লোজলি আই হ্যাভ সিন, আম কোনো প্রজেক্টে যখন উনি ডেডলাইন দেন, মানে হি মেক সিউর যে ওই ডেডলাইন মিস না হয় এবং এফিসিয়েন্সি দিয়ে কাজ করে। আমি দেখেছি গুজরাতে আম গান্ধী ভবন একটা তৈরি করা ছিল রেকর্ড টাইমে। পার্লামেন্ট হলো রেকর্ড টাইমে। বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করছে সব। তো উনি একটা টাইমলাইন দিয়েছিলেন, অমুক ডেটের মধ্যে এটা কমপ্লিট হতে হবে এবং হি এক্সিকিউটস। এই যে লিডারশিপ, ভারতবর্ষে খুবই অভাব ছিল এতদিন। সেই লিডারশিপটা উনি দিচ্ছেন এবং তার জন্য অনেক কিছুই সমালোচনা পেতে হয়। কিন্তু এই যে উনি নিজে প্রাণ প্রতিষ্ঠা করলেন এবং সো কল্ড ব্রাহ্মণ্যবাদ, মনুবাদ, এগুলো সব কিন্তু উনি নাকচ করে দিলেন একসঙ্গে। একটা প্রাইম মিনিস্টার যিনি সো কল্ড আপার কাস্ট থেকে আসেননি, সো কল্ড লোয়ার কাস্ট থেকে এসছেন, তিনি ১১ দিন ধরে বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে ১১ দিন ধরে উপবাস করে পুজো দিয়ে নিজেকে তৈরি করেছেন এবং তিনি সেখানে গিয়ে প্রাণ প্রতিষ্ঠা করেছেন। তো এটা তো গর্বের বিষয় হওয়া উচিত প্রত্যেকের কাছে। এতদিন ধরে আমরা মনুবাদ আর ব্রাহ্মণ্যবাদ করে এসেছি যে একজন প্রধানমন্ত্রী যিনি কিনা সো কল্ড ব্রাহ্মণ নন, তিনি একটা করলেন। এটা তো আমাদের গর্বের বিষয় যে আর শ্রীরামও তো ছিলেন না ব্রাহ্মণ, শ্রীরামও তো ছিলেন ক্ষত্রিয়। তো সেক্ষেত্রে আমরা মোদিজিকে আমরা ক্ষত্রিয় হিসেবেই দেখি, তিনি রাজা, প্রাইম মিনিস্টার। তো এইখানে যারা ক্রিটিসাইজ করছে তারা শুধু আ হারিয়ে যাওয়ার আ আ মানে দ্বন্দ্বে ভুগছে যে এত বড় একটা অপরচুনিটি। আ তো এর পলিটিক্যাল লাভ হয়তো হবে বা হবে। তাতে কি ক্ষতি গেল? কিন্তু কাজটা তো কমপ্লিট হলো। রাম জন্মভূমি তো ফিরে এলো একজনের লিডারশিপে এবং রামলালা প্রতিষ্ঠিত হলেন একজনের লিডারশিপে। না, এইটা এই যে সমালোচনাটা এটা কাঞ্চনদা আসছে দুটো জায়গা, দুটো পার্টিকুলার লাইন থেকে আসছে। একটা প্রত্যাশিত আর একটা অপ্রত্যাশিত। প্রত্যাশিত অপোজিশনটা আসছে যেমনি ধরুন বামপন্থীদের, কমিউনিস্টদের কাছ থেকে। অপ্রত্যাশিত যেটা সেটা আসছে মানে কিছু সাধু সন্ত যেমনি কয়েকজন শঙ্করাচার্যের সমালোচনা থেকে। তো দুটো আলাদা আলাদা ধরনের এটা এতে এতে সাধারণ লোক কিন্তু অনেকটা বেশ কিছু সময় ধরে কনফিউজড হয়েছেন যে শঙ্করাচার্যরা কেন এটা 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 নিয়ে বিরুদ্ধে কথা বলছেন। আচ্ছা, দুটো বিষয়। একটা হচ্ছে এই রাম জন্মভূমি মুভমেন্ট এবং রাম জন্মভূমি মন্দির গড়ার পিছনে কি শঙ্করাচার্যদের সাপোর্ট ছিল? অ্যানসার ইজ ইয়েস। নাম্বার 1, দে ওয়ার অল ফর ইট। এইবার এক্ষেত্রে কি হয়েছে? দেখুন, ওনারা আমাদের মার্গদর্শক। শঙ্করাচার্য আমাদের মানে বেসিক্যালি জগৎগুরু বলি আমরা। শুধু ভারতবর্ষে না, জগৎগুরু বলি। ওনাদের ডেফিনিটলি ওনাদের একটা মতামত থাকবে এবং সবসময় যে এক জগৎগুরুর মত অন্য এক জগৎগুরু, যেমন যতগুলো আমাদের আম পীঠ আছে যেখানে শঙ্করাচার্যরা আছেন, তাদের মধ্যেও অনেক সময় মতে মেলে না। আমি কথায় বলছি পুরীর শঙ্করাচার্য মহারাজ জগৎগুরু, তার কিছু, কিছু কথাবার্তা অন্যান্য শঙ্করাচার্যরা সবসময় আ যে মেনে নেন তা নয়। তবে এক্ষেত্রে কি হয়েছে, আ হয়তো টেকনিক্যালি আ মতান্তর আছে। আমি যেমন কথায় বলতে পারি, আমাদের যেমন পশ্চিমবঙ্গে আ সরস্বতী পুজো হয়। সরস্বতী পুজোয় কোনো বলিদান বা এসবের প্রথা নেই। আমি কিছুদিন আগে শুনলাম বাংলাদেশের কোনো এক জায়গায় সরস্বতী পুজো হয়, সেখানে বলিদান দেওয়া হয় সরস্বতী পুজোয়। তো পদ্ধতি একটা ধর্মীয় পদ্ধতির
তফাৎ হতে পারে। এবার ওখানে মন্দিরটা পুরো কমপ্লিট হয়নি, তার আগে গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা, হয়তো কিছু কিছু শঙ্করাচার্য মনে করেছেন যে এটা ঠিক হচ্ছে না, হয়তো তারাই ঠিক। আবার অন্য যারা যারা মোদিজিকে সঙ্গে কাজ করেছেন তারা তো সাপোর্ট করেছেন। সে মতভেদ থাকতে পারে প্রসিডিওরের ব্যাপারে, কিন্তু যখন রাম জন্মভূমি এবং রাম মন্দিরের কথা আসছে সেখানে মতভেদ তো নেই। বরঞ্চ এই যে আমাদের পুরী শঙ্করাচার্য মহারাজ, তিনি অন্ধ, তিনি মানে মানে অলমোস্ট সমস্ত শাস্ত্র আমার কণ্ঠস্থ। যখন এই সাক্ষী দেবার ব্যাপারটা এলো সুপ্রিম কোর্টের, প্রায় 2500 রেফারেন্স দিয়েছেন উনি বিভিন্ন শাস্ত্র থেকে, যে এখানে রাম জন্মভূমি মন্দির ছিল বা আছে বা হবে। তো এই যে সাপোর্ট, তো এখানে আমার মনে হয় না কোনো মানে কোনো মানে দ্বিমত আছে যে মানে ধর্মগুরুরা, হিন্দু ধর্মগুরুরা সবাই সাপোর্ট করেন। এবার মন্দির কনস্ট্রাকশনের পদ্ধতিটাতে হয়তো সবাই একমত নন কিভাবে হলো, তো এই বিতর্ক চলে যাবে। আর তাছাড়া তো শৃঙ্গেরি শঙ্করাচার্য মহারাজ তার রিপ্রেজেন্ট পাঠিয়েছিলেন, যেটা আদি, এবং আমার মনে হয় আরো দু একজন শঙ্করাচার্য, বোধহয় কাশী শঙ্করাচার্য হয়তো উপস্থিত ছিলেন। তো এটা একটা টেম্পোরারি সিচুয়েশন। তো আবার যখন মন্দির কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে যাবে তখন আশা করছি এনারাও আবার আশীর্বাদ দেবেন দেশবাসীকে যে হ্যাঁ মন্দির তৈরি হয়ে গেল। কিন্তু কিন্তু এটাও দেখতে হবে ওরা মন্দির তৈরিতে খুশি কিনা। সবাই খুশি, প্রত্যেকটা ধর্মগুরু সবাই খুশি, কেউ বলেননি যে এই মন্দির ওখানে করা ঠিক হয়নি। আরেকটা জিনিস যেটা বলার কথা, যে প্রথম যে প্রশ্নটা করেছিল মুসলিম কমিউনিটি মে ফিল রিজেক্টেড, তারা ভাববে যে না আমাদের জায়গাটা চলে গেল। তার জন্য সুপ্রিম কোর্ট যে অর্ডারে দিয়েছিলেন যে এখানে রাম জন্মভূমি মন্দিরটা এখানে করা হবে, এই অর্ডারও দিয়েছিলেন যে মুসলিমদের একটা মস্ক তৈরি করার জন্য একটা জায়গা দেওয়া হবে, এবং সেই জায়গা দেওয়াও হয়েছে। এবং অযোধ্যার ওই রাম মন্দির থেকে কিছু দূরে, 15 কিলোমিটার বোধহয় দূরে কোথাও একটা জায়গা দেওয়া হয়েছে। এবং আরেকটা জিনিস মনে রাখা উচিত, এই মন্দিরটা কিন্তু সরকারি টাকায় হয়নি, যেমন সোমনাথও হয়নি। সোমনাথ তো মানে জনগণের কাছ থেকে টাকা তুলে করা হয়েছিল, এটাও তাই, বিভিন্ন সংস্থা থেকে টাকা পয়সা তুলে করা হয়েছে। তো এবার মসজিদ যদি হয় সেখানেও যদি সরকার টাকা দেয় সেটা অন্যায় হবে, সরকারি টাকায় তো ধর্মীয় স্থান করা উচিত নয় বা যায় না আইনত। সেটাই। তো মুসলিমরা যদি ওখানে মসজিদ বানান তো ভালো কথা, সেখানেও একটা সমন্বয় আসবে। হ্যাঁ, সেটা ঠিক। কিন্তু মানে মজার কথাটা হচ্ছে যে যারা এই শঙ্করাচার্যদের তুলে ধরছেন আজকে, এনাদের আপত্তি, নানা আপত্তির বিষয় নিয়ে খুব জোরে জোরে আলোচনা করছেন, তারা কিন্তু কোনোদিন মন্দির সাপোর্ট করেননি, মন্দির না, মুভমেন্টকেও সাপোর্ট করেননি। না, তাদের রামচন্দ্র নিয়েও কোনো ইন্টারেস্ট নেই, এবং না। তাদের এই যে গোটা মুভমেন্টটা তার বিরোধিতাই সারা জীবন করে এসেছেন। আজকে হঠাৎ করে দেখাতে শুরু করেছেন যে তারা নাকি খুব ইন্টারেস্টেড, এবং শঙ্করাচার্যদের মতামত নিয়ে তারা খুব গুরুত্ব দিচ্ছেন। হ্যাঁ, তো হ্যাঁ, তো তো এটা এটা বেশ মজার ব্যাপার। মানে এটা 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 আসলে কি হয়, এটা মিডিয়াতে এমন ভাবে এগুলোকে হাইলাইট করা হয় যে সাধারণ লোকে বেশিরভাগ সময় কনফিউজ হয়ে যায় যে হচ্ছেটা কি, কে কি বলছে, হ্যাঁ। সবসময় বুঝে ওঠা যায় না। কিন্তু এই ক্ল্যারিটি গুলো আসা দরকার এইটা। এটা কিন্তু আমি আবার বলছি, এটা মরিয়া, মরিয়া শব্দটার মানেটা যদি হ্যাঁ, ঠিক মতো হ্যাঁ, মরিয়া হয়ে গেছে, যে আর আমাদের অস্তিত্বই লোপ পড়ে যাচ্ছে। কারণ এত মিথ্যে কথা বলা হয়েছে, এখানে এখানে মন্দিরই ছিল না, তারপর এখানে রাম মন্দির ছিল না, এই ধরনের যে এত বড় বড় মিথ্যে কথাগুলো হয়েছে সেটা ধামাচাপার জন্য। আর সেকেন্ড হচ্ছে অফকোর্স যেমন বামফ্রন্ট, ভারতবর্ষ হ্যাঁ। থেকে বামফ্রন্ট আস্তে 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 চলে যাচ্ছে, ইভাপোরেট হয়ে যাচ্ছে। তাদের বাঁচার তাগিদেও তো কিছু চিৎকার চেঁচামেচি করতে হবে সাপোর্টারদের জন্য। সো এটা একটা ওকেশন। সেটাই সবচেয়ে মজার ব্যাপার কাঞ্চনদাকে, যে কমিউনিস্টরা ধর্মকে মানে না তারাই বাকিদের বোঝাচ্ছে যে ধর্ম কেমন করে পালন করা উচিত। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আর নট অনলি দ্যাট, ওরা আরেকটা ধর্মকে সাপোর্ট করছে, রিলিজিয়নকে সাপোর্ট, সেটা তো তাহলে তোমরা যদি ধর্ম নাই মানো তাহলে তুমি ইসলামিক সাপোর্টে কেন যাচ্ছ? যে ইসলামিক সাপোর্ট, যে যাদের একটা, যারা ইসলামিক, যারা ইনভেডার যারা এসেছিল, তাদের ইতিহাসটা তো খুবই দুঃখজনক ইতিহাস, খুবই পীড়াদায়ক ইতিহাস। তো সেই ইতিহাসটা হ্যাঁ, নিয়ে তোমাদের এত মাথা ব্যথার কি দরকার? আমি আরেকটা জিনিস যেটা ঘটেছে তুমি জানো নিশ্চয়ই, যে স্বাধীনতার পর থেকে এই যে মুসলিম অ্যাট্রোসিটিস যেগুলো হয়েছে, মানে একদম 11 সাল 12 সাল থেকে এমন ঔরঙ্গজেবের মারা যাওয়া পর্যন্ত, ঔরঙ্গজেব তো বাঁচে থাকাকালীন সব থেকে বেশি মন্দির হয়তো ভেঙেছিল। এই যে পিরিয়ডের এত অ্যাট্রোসিটিস, এইগুলো কিন্তু মানে ইতিহাসের বই আমরা পড়িনি ছোটবেলা থেকে। এগুলো কিন্তু পুরো ধামাচাপা দেওয়া হয়েছে, হোয়াইট ওয়াশ করা হয়েছে, এবং সেটা করা হয়েছে আমার মনে নেই প্ল্যান্ড ওয়ে, প্ল্যান্ড ওয়েতে করা হয়েছিল। এবং তার ফল আজকে আমরা দেখতে পাচ্ছি যে একটা দুটো তিনটে জেনারেশন যে ইতিহাস পড়ে এসেছে, ফলস ইতিহাস পড়ে এসেছে। আমি আগেও বলেছি তোমার ডিসকাশনে, এই যে শেরশাহ গ্র্যান্ড ট্রাগ্রো বানিয়েছিলেন, এত বড় একটা মিথ্যা যে ইতিহাসে পড়ানো আছে। মানে শেরশাহ ক বছর রাজত্ব করেছে? 4-5 বছর, এবং কতগুলো যুদ্ধ বিভিন্ন ফ্রন্টে করেছে। সে পেশোয়ার থেকে একদম ঢাকা অব্দি সে হাইওয়ে বানিয়ে দিল।
একটা সাধারণ একটা গুগল করলেই পাবে ওই হাইওয়ে কত পুরনো, বুদ্ধের আমলে ওই রাস্তা ছিল। হ্যাঁ, হয়তো শেরশাহ একটু আধটু এদিক ওদিক রিপেয়ার করেছে। বাট দ্যাট ইজ দ্য ট্র্যাজেডি অফ আওয়ার হিস্ট্রি বুকস, হিস্ট্রি এই যে ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে নেহেরু যেমন বললেন, বাবর খুবই একটা উচ্চমানের লোক ছিলেন, অ্যারিস্টোক্র্যাট ছিলেন, খুব জেনারাস ছিলেন। এই যে বলে দিলেন, এর ফলে কি হচ্ছে যে ১ম যিনি শিক্ষামন্ত্রী আমাদের আবুল আজাদ, কালাম আজাদ। আবুল কালাম আজাদ সাহেব, তিনি কিন্তু মডার্ন শিক্ষা ব্যবস্থার সঙ্গে কোনো পরিচিতি ছিল না। তিনি একজন মৌলানা ছিলেন, মক্কায় জন্ম, এবং মৌলানা ছিলেন ইসলামিক লিটারেচার, ইসলামিক ব্যাপার নিয়ে উনি মানে স্কলার ছিলেন। তাকে বলে করে দেওয়া হলো ভারতবর্ষের শিক্ষামন্ত্রী। এবং আমার মনে হয় এটা প্ল্যান করেই করা হয়েছিল যাতে এই অ্যাট্রোসিটি গুলোকে হোয়াইট হাউস করা যায়, ওয়াশ করা যায়, যাতে আর না দেখা যায়। কিন্তু হোয়াইট ওয়াশ তো কতদিন থাকে? কিছুদিন পর খুলে পড়ে। এখন সেগুলো খুলে পড়ছে একেক, যেমন সো কল জ্ঞানব্যাপী মস্ক। মানে এটা ভেবে দেখো আবার, এই যে রাম জন্মভূমি মন্দির, ওই জায়গাটা রেকর্ডেড আছে রাম জন্মভূমি মস্ক বলে। জ্ঞানব্যাপী, জ্ঞানব্যাপী মস্ক, মানে জ্ঞানব্যাপী মন্দির ছিল জ্ঞানব্যাপী। এই যে মানে ঢাকা দেওয়া যায় না এইভাবে। আমি এই প্রশ্নটাতেই আসছিলাম আসলে, মানে গতকালই বোধহয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে রিপোর্টটা এসছে সেখানে খুব পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে যে মসজিদ, একটা মন্দিরকে ডিস্ট্রয় করে মন্দিরের ওপরেই বানানো হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। খুব খুব ক্যাটেগরিক্যাল স্টেটমেন্ট, কোনো সন্দেহের কোনো জায়গা নেই এর মধ্যে। হুম, তবু আমরা দেখেছি এত বছর ধরে যে বিতর্কটা হয়ে আসছে, সেখানে একদল মানে কি বলবো, মানে মানে ধর্মগুরু, ইসলামিক ধর্মগুরু যারা রয়েছেন, মৌলবী যারা রয়েছেন, মোল্লা যারা রয়েছেন, তারা কিন্তু এটার তীব্র প্রতিবাদ করেছে যে না, এরকম কোনো মন্দির ছিল না। যেখানে শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে সেটাকে ওনারা অন্যভাবে মজা করছেন, ব্যঙ্গ করছেন এবং মানে অস্বীকার করে আসছেন, যেখানে সবারই চোখের সামনে খুব পরিষ্কার যে ওটা একটা মন্দিরের উপরে বানানো হয়েছে। এবং সেখানে মানে আমরা যদি আমাদের সেকুলার নেশনের, সেকুলার স্টেটের আইডিয়ালটাকে সত্যি বলে মেনে নিই, সেখানে এটা একটা বড় অপরচুনিটি ছিল যে একটা গুডউইল তৈরি করা, যে এক্সাক্টলি। এগিয়ে এসে হ্যাঁ, জাস্ট মানে একটা এই ৩ টে জায়গার কথা হচ্ছে যেগুলো হোলিয়েস্ট অফ হোলি প্লেসেস, সেখানে হ্যান্ড ওভার করে দেওয়া যে এগুলো তো আর কোনো মানে তাদের নিজস্ব বানানো নয়। অরঙ্গজেব তাদের ভারতীয় মুসলিম বন্ধু এক্সাক্টলি। মুসলমানদের কেউ নয়। তো সেটা হ্যান্ড ওভার করে একটা অন্য জায়গায় ইভেন আ গ্র্যান্ড মস্ক যদি তৈরি করা যেত, তো এটা একটা গুডউইল জেস্চার যেটা করা যেত। আমার মনে হয় সেটা একটা দ্যাটস অ্যান অপরচুনিটি মিসড, যে হ্যাঁ, পুরো জিনিসটাকে কনফ্রন্টেশন এর জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া এক্সাক্টলি। হচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছো, এক্সাক্টলি। কারণ দেখো এই যারা ইনভেডার ছিল, মানে একটা ফ্রিঞ্জ স্মল গ্রুপ অফ পিপল যারা এখনো নিজের ছেলের নাম মামুদ রাখে, গজনবী তারপরে বাবর রাখে, এরকম একটা শ্রেণী খুবই কম অংশের লোক আছে। এবং তারা হয়তো জেনেটিক্যালি দেখা যাবে তাদেরই বংশধর। এই কিছু একটা লিমিটেড নাম্বার অফ পিপল ছেড়ে দিলে যে মুসলিমরা ভারতবর্ষে আছে, একটা বড় অংশ, আমি বলবো মেজরিটি অংশ কনভার্টেড হয়েছিল কোনোভাবে, সে জোর করি হোক বা আমি সমাজের এস্টিমেটেড বিষয় হোক। 95%। হ্যাঁ, তো এইবার আমার মতে বলে যে আমার মনে হয় এটা হবে আস্তে আস্তে, এখন সময় এসে গেছে, সুযোগ এসে গেছে। মুসলিমরা ঠিক আছে, ধর্ম পরিবর্তন হয়েছে এবং একটা ধর্ম পালন হচ্ছে, ঠিক আছে, কিন্তু তাদের যে পূর্বপুরুষ, তারা যাদের পুজো করতেন, তারা যাদের শ্রদ্ধা করতেন, সেটাকে অশ্রদ্ধা না করার যে একটা মনোভাব আনা, আমার মনে হয় এটা শুরু হয়ে গেছে। এটা আস্তে হ্যাঁ, আস্তে, এটা হয়তো আরেকটা জেনারেশন লাগবে। কারণ যেভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে, যেভাবে এখনো কিছু কট্টর মৌলবাদীরা আছে, তারা এখনো মসজিদে বা অন্য জায়গায় গিয়ে বক্তৃতা দিচ্ছে, এই হিন্দুরা সব নিয়ে নিল, কেটে দিল, খেয়ে দিল, সব চলে গেল। এই যে ব্রেন ওয়াশটা ডেইলি হয়, আমার মনে হয় নেক্সট জেনারেশন যারা শিক্ষার প্রসারের সঙ্গে সঙ্গে এই অ্যাওয়ারনেসটা বাড়বে, এবং তখন তারা বলতে শিখবে যে না, বাবর আমাদের বংশধর নয়, বাবর আমাদের কেউ নয়, মাহমুদ গাজনী আমাদের কেউ নয়, বখতিয়ার খিলজি আমাদের কেউ নয়। তখনই এই যে নাম পরিবর্তনের কথা চলছে বিভিন্ন শহরে, রাস্তার বিভিন্ন জায়গায়, তখন এটা আরো মিনিংফুল হবে। তো সেই জন্য আমার তো মানে আমার যারা আমেরিকান বন্ধু অনেকে বলে, হাউ ডু ইউ টলারেট দ্য নেমস অফ টেররিস্ট, তাদের নামে এখনো তোমাদের দেশের শহর, নগর, রাস্তা, তোমরা কেমন করে ৭৫ বছর স্বাধীনতা হয়ে গেছে এখনো কি করে টলারেট করছো? এবং তুমি নাম পাল্টাতে যাও, দেখো সেম বামপন্থীরা, সেম হ্যাঁ। পিপল ছুটে চলে আসবে। এই দেখেছো, আবার গেল রব। আর মুসলিমদের বোঝানো হবে, দেখ তোদের সব চলে গেল। এই যে পলিটিক্সটা, এই যে একটা ভেরি 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 ডার্টি পলিটিক্স এবং ন্যারেটিভ বিল্ডিং হয়ে আসছে, আমার মনে হয় সময় চলে এসেছে। আমার মনে হয় যে রাম মন্দিরটা প্রতিষ্ঠিত হলো এবং রামলালার প্রতিষ্ঠা, এবং এখানে আরেকটা ব্যাপার আছে যেটা এরা বুঝবে না। যেমন ডক্টর ডেভিড ফ্রলি, যিনি একজন বেদিক স্কলার, পরশুদিন কমেন্ট দিয়েছেন যে এই রাম মন্দির হওয়াতে ভারতবর্ষের বাস্তু পাল্টে গেল। বাস্তু মানে একটা আমাদের ভারতীয় ঐতিহ্যের একটা বড় ব্যাপার, একটা গৃহ তৈরির এবং
এটা আমি ডিটেলসে যাচ্ছি না, বাস্তু পাল্টে গেল। এখন ভারতবর্ষ ডিরেকশনটাই চেঞ্জ হয়ে গেল। সিভিলাইজেশন যেটা একটা ডিভাইডেড সিভিলাইজেশন এখন একটা ইউনিটারি সিভিলাইজেশনের পথে এগোচ্ছে। তো এই তুমি যে বললে না মুসলিমরা কি মানে কিছু তারা হয়তো ভাববে যে আমরা রিজেক্টেড বা আমাদের নেগলেক্ট করা হচ্ছে বা আমাদের ডমিনেট করা হচ্ছে। আমার মনে হয় এটাও একটা একটা মুভমেন্টের মধ্যে আসবে যেখানে আমি জানি আমার ব্যক্তিগতভাবে অনেক মুসলিম বন্ধু আছে, তারা কবে থেকে বলছে যে এটা ভুল হচ্ছে, এই রাম জন্মভূমিকে হিন্দুদের হাতে না দেওয়াটা ভুল হচ্ছে। এমনকি কে কে মোহাম্মদ, যিনি মুসলিম জন্মগতভাবে, তিনি এই যে রাম জন্মভূমির মন্দিরের আর্কিওলজিক্যাল যে এভিডেন্স গুলো বের করেছেন, তিনি নিজে বলেছেন এটা হ্যাঁ, হিন্দুদের দিয়ে দেওয়া উচিত। তো একে এই মমতা খুব ক্লিয়ারলি বারবার বলে এসেছেন, বারবার এখন অব্দি বলছেন। হ্যাঁ, তো এই ব্যাপারটা আস্তে আস্তে এগিয়ে চলে আসবে। তবে আমি একটা জিনিস বলবো, যে যারা এই মুভমেন্টের মধ্যে ছিলেন, আমাদের তাদের প্রতি কৃতজ্ঞতা রাখা উচিত, তাদেরকে স্মরণ করা উচিত। বিশেষ করে যে সমস্ত সাধু সন্ন্যাসী, কর সেবকরা, এমনকি মানে এখানে শিখপন্থী সন্ন্যাসীরাও ওখানে গিয়ে ধর্ণা দিয়েছেন, লড়াই করেছেন। আহ, বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন সময়ে ওখানে লড়াই করেছেন মন্দিরকে ফিরে আনার জন্য। এবং যারা শুরু থেকে লিডারশিপ দিচ্ছেন, যারা বিশ্ব হিন্দু পরিষদের, যেমন আমি ব্যক্তিগতভাবে আমি আহ, পরলোকগত অশোক সিংহলজির সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছে এই রাম জন্মভূমি মুভমেন্টের ব্যাপারে। যারা পলিটিক্যাল লিডার ছিলেন সেই সময়, এল কে আডবাণী, মুরলী মনোহর যোশী, উমা ভারতী এবং আরো অনেক আছে, কল্যাণ আমাদের ওনার নামটা কি, উত্তরপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, কল্যাণ সিং ছিলেন। এরকম বহু অগণিত মানুষের লিডারশিপে এটা সম্ভব হয়েছে। এন্ড আজকের এপিটম যেটা মোদিজি ফাইনালি সেটাকে পুরো মানে কন্ট্রোল লিডারশিপ দিয়ে ম্যানেজ করেছেন, এবং তার জন্য দেশবাসী, বিশ্ববাসী তার কাছে কৃতজ্ঞ হওয়া উচিত। এবং উনি যে প্রাণ প্রতিষ্ঠা করলেন, উনি এটার সত্যিকারই অধিকারী এটা করার। এবং যারা ক্রিটিসাইজ করছে ওনার প্রাণ প্রতিষ্ঠা কেন করলেন উনি, অনেকের মনে হয়তো এখনো পর্যন্ত জাতপাত আছে, অনেকের মনে এখনো তো রাজনৈতিক মানে একটা রিভেঞ্জ মূলক জায়গা আছে। এই সমস্ত মিলিয়ে যারা বিরোধিতা করার, আস্তে আস্তে আমার মনে হয় এই চেঁচামেচিগুলো কমে আসবে। এবং আমার আশা করছি মথুরাতেও বারাণসীতেও যে মুভমেন্ট গুলো শুরু হয়েছে, এগুলো তো সরকার করতে পারে না, সরকার তখনই হেল্প করতে পারে। এখানে কোর্ট এসছে, তারপর সরকার এক্সপেডাইট করতে পারে। সরকারের কাজ প্রতিরক্ষা এবং কি সহযোগিতা দিয়ে কাজগুলোকে করে দেওয়া, যেটা জনগণের ইচ্ছা। জনগণের ইচ্ছা যখন হবে, মথুরা আবার জ্ঞানব্যাপী আবার ফিরে আসবে। এবং সেখানে আর্কিওলজি ডিপার্টমেন্টের একটা বড় ভূমিকা, সেখানে কোর্টের লয়ের একটা বড় কোর্টের বড় ভূমিকা রয়েছে, গোটা ব্যাপারটাই জুডিশিয়ালি হচ্ছে হ্যাঁ এবং মিডিয়েটেড উপায় হচ্ছে। ফলে মানে এটা একটা আশার কথা যেটা আপনি বলছিলেন যে কনফ্রন্টেশন থেকে একটা অ্যাকোমোডেশন এবং আন্ডারস্ট্যান্ডিং এর দিকে যাওয়া হচ্ছে, যেটা মাঝখানে থেকে যেটা কংগ্রেসি এবং বামপন্থীরা এতদিন ধরে একটা ভয়ের আবহাওয়া তৈরি করে রেখেছিল, ভয় দেখানোর আবহাওয়া তৈরি করে রেখেছিল, যেটা আজ পর্যন্ত পশ্চিমবঙ্গেও হচ্ছে। যে মানে সেখানকার মুখ্যমন্ত্রী কথায় কথায় মানে ওই খোদার কসম আর আল্লাহর কসম নিয়ে মানে একটা ইয়ে করে যাচ্ছেন, কথার ভয় দেখে যাচ্ছেন যে এই 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 মন্দির হয়ে গেল, এই হয়ে গেল, ওই হয়ে গেল। এই ভয়টা যারা দেখাচ্ছিলেন তারা মানে কমজোর হয়ে যাচ্ছেন ধীরে ধীরে। ধীরে ফলে ধীরে মানে তাদের আর যুক্তি আর কিছু অস্ত্র থাকছে না। এখানে আরেকটা জিনিস আমি মানে একবার বলেছি সংক্ষেপে, আরেকবার বলে নি, যে এই যে সংখ্যা, মাইনরিটি মেজরিটি, এই মুসলিমরা মাইনরিটি 20% বা 30%, হোয়াট এভার দ্যাট ইজ। আমার মনে হয় এই যে আইডিয়াটা, এটা মার্কসিস্টরা খুব ভালোভাবে জানে যে সংখ্যা নিয়ে কিভাবে গেম খেলতে হয়। একজন যদি যেমন জম্মু কাশ্মীরে তো হিন্দুরাও তো সেই হিসেবে তো মাইনরিটি ছিল, তাদের সাপোর্টে তো একটা কথা বেরোয়নি যখন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছিল, পালিয়ে এক্সোডাস হলো। তো এই আমার মনে হয় এই এটা আমাদের প্রাইম মিনিস্টার, এটাও একটা ওনার এইম, যে এই সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘুর বিচার থেকে বেরিয়ে আসা, মানসিকতা থেকে। আমরা সবাই ভারতীয়। এই 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 যে ক্লাস স্ট্রাগল, যেটা মার্কসিস্ট ক্লাস স্ট্রাগল, হ্যাঁ, অ্যাকচুয়ালি ওরাই এটা তৈরি করেছে। সকল দলিত, সকল নিম্ন কাজ, পিছনে পড়া। আমাদের সমাজ, আমাদের প্রথমত আইন, কনস্টিটিউশন, আমাদের যারা রিফর্মার সমাজের, সমস্ত দয়ানন্দ সরস্বতী থেকে আরম্ভ করে বিবেকানন্দ, সবাই রিফর্ম করার চেষ্টা করছেন যাতে কাস্ট ব্যাপারটা, যেটা কাস্ট মানে ডিসক্রিমিনেশন, এমনকি রিজার্ভেশন, অনেক কিছু করা হয়েছে। তা সত্ত্বেও এরা এখনো চায় যে সকল ক্লাস স্ট্রাগলটাকে জিয়ে রাখা, যার সেটাই। ফলে মানে এটা এটা আরেকটা মজাদার জিনিস, এরা এতটা মানে ইন্টারনালি কন্ট্রাডিক্টরি যে এরা একদিকে বলছে যে রাম মন্দির, রামের কথা বলা মানে বিদ্বেষ ছড়ানো, ঘৃণা ছড়ানো,
দুটো কমিউনিটির মধ্যে সংঘাত। এটা কারা বলছে? এটা বলছে তারা যাদের রাজনৈতিক মতবাদটা দাঁড়িয়ে রয়েছে শ্রেণী সংগ্রাম, শ্রেণী সংঘাতের উপরে। মানে একে অপরের বিরুদ্ধে লড়াই করবে, সংঘাত হবে, মারপিট হবে, ভায়োলেন্স হবে। মানে সেখানে তাদের ভায়োলেন্সটা নজরে আসে না, ঘৃণাটা নজরে আসে না। যে মানে শ্রেণী শত্রু, জাস্ট ইমাজিন যে কাইন্ড অফ ফ্রেজিওলজি যারা রাজনীতিতে বরাবর ইউজ করে আসছে, ক্লাস এনিমি, শ্রেণী শত্রু, তাদের নিশ্চিহ্ন করে দাও, উড়িয়ে দাও, গুঁড়িয়ে এক্স্যাক্টলি। দাও। আজকে পর্যন্ত মিছিল বেরোলে তাদের স্লোগান হয় লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। কেন লড়াই করতে চাও? মানে লড়াই করার প্রয়োজনটা কোথায়? না তো সেখানে তারা বলে যে ভায়োলেন্স ছড়াচ্ছে অন্যরা। হ্যাঁ, না সেটা তো একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এবং বাবর কে ছিল সেটা তো বাবরনামা থেকেই পড়লেই বুঝতে পারবে। এখন তো অনলাইনে সব আছে। বাবরনামায় কি লিখছে বাবর? হি ওয়াজ দ্য মোস্ট ভায়োলেন্ট পারসন। একদিনে ১০,০০০ হিন্দুকে মেরেছে, সেটা লিখে দিচ্ছে ডায়েরিতে। তো এইবার আ এদের ইতিহাসটা কি? মার্কসিস্ট যারা ভারতবর্ষে তারা আমি আমার পরের বইটাতে এটা নিয়ে একটা লেখা লিখেছি অনেকখানি। যে যারা নিজেদের মাও সেতুং, লেনিন, স্টালিনের, পল পটের ফলোয়ার, চে গুয়েভারা এদের ফলোয়ার মনে করে, তারা কি তাদের ইতিহাসটা খুঁটিয়ে দেখেছে যে কতখানি ভায়োলেন্স তারা তৈরি করেছে, বিভীষিকা তৈরি করেছে সারা পৃথিবীতে? একটা হিসেব অনুযায়ী কিছু এক্স কমিউনিস্ট তারা একটা বই লিখছিল, দ্য ব্ল্যাক বুক অফ কমিউনিজম। তাতে এস্টিমেট দিয়েছিল 100 মিলিয়ন, 10 কোটি মানুষকে কচুকাটা করা হয়েছিল শ্রেণী সংগ্রামের নামে। স্টালিন, পলপট, হ্যাঁ, লালিন। তো এরা শেখাতে আসবে আমাদের সমতার বাণী। এরা শেখাতে আসবে। তো আমার মনে হয় ভারতবর্ষের মানুষের সময় এসছে এদেরকে রিজেক্ট করা। আউটরাইট রিজেক্ট। এবং ইউ নো তার সেদিন চলে এসছে আস্তে, আস্তে। সেটা তো হচ্ছে, দেখা যাচ্ছে ধীরে ধীরে একটা ট্রানজিশন আসছে, ধীরে ধীরে একটা পলিটিক্যাল সিভিলাইজেশনাল ট্রানজিশন ঘটছে। সেটা নতুন একটা দিশার দিকে এগিয়ে চলেছি আমরা। গোটা দেশ সেটা বুঝতে পারছে এবং আশার কথা হচ্ছে যে এখানে বিভিন্ন সম্প্রদায় যারা আছে, যারা সাম্প্রদায়িক বিভেদের রাজনৈতিক শিকার হয়ে এসেছে এত দশক ধরে, তারা এবার নিজেদের কথা নিজেরা বলে নেগোশিয়েট করে এবং একটা ইউনাইটেড, যেটা যেটা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন ছিল যে একটা ইউনাইটেড হুম, নেশন যেটা তৈরি হবে, তার হুম, দিকে মানে প্রোগ্রেসটা নজরে আসছে। হয়তো রাইট। টাইম কনজিউমিং, হয়তো সময় লাগবে, কিন্তু আমার মনে হয় আমরা সেই দিকে ঠিক পথে এগোচ্ছি এবার। হ্যাঁ, আরেকটা আমি ডেফিনিটলি আই এগ্রি উইথ ইউ। আরেকটা কমেন্ট আমি না বললেই পারছি না, টাইম নেই বেশি। যে আ অনেক সময় বলা হয় বাংলা রামের নয়। তো এখানে আমার বাংলায় যে দুর্গাপুজোটা হয় রামের অকাল বোধনের সময়ের হ্যাঁ, জন্যই করা হয় সেই দুর্গাপুজো। রা আমাদের যে সবথেকে বড় আমাদের ধর্মীয় আইকন শ্রীরামকৃষ্ণ পরমহংস বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণের পুরো ফ্যামিলি রামের ভক্ত ছিলেন এবং স্বামী বিবেকানন্দকে যে মন্ত্র দেওয়া হয়েছিল ১ম রামকৃষ্ণ দিয়েছিলেন ঠাকুর, সেটাও ছিল রামেরই মন্ত্র। তো এই কথাগুলো আস্তে, আস্তে মানুষের জানা উচিত। এবং বাংলায় কতগুলো শহর আর নগর আছে, শ্রীরামপুর, রামরাজাতলা, রামপুরহাট, কত শহর আছে রামের নামে। আবার বলা হয় যে সাউথের লোকেরা খুব একটা এটাকে অ্যাকসেপ্ট করে না। যাও তুমি সাউথে যাও, কেরালা দেখো রামেশ্বরম, আ কত মন্দির আছে রামের নামে। কিছু, কিছু ফ্যামিলির লাস্ট নেম রাম দিয়েই শুরু। রাম হ্যাঁ, অবতার, ভক্তি যুগের রামবচন, বড় বড় সন্ত যারা, ভক্তি যুগের বড় সন্ত যারা, তারা তো সবাই, সাউথ ইন্ডিয়ান, সবাই বেশিরভাগই। রামানুজ এবার ইত্যাদি যারা হ্যাঁ, রয়েছেন। হ্যাঁ। আমি সেদিন একটা জায়গায় দেখছিলাম যে ৩৬০০ র উপর গ্রাম শহরের নাম ভারতবর্ষে রামের নাম আছে। এবং একজন একটা ম্যাপ বানিয়েছে ডটেড। হুম, সেখানে দেখা হুম। যাচ্ছে যে মানে পুরো ভারত ডটেড। রামের নামে শহর বা গ্রাম। তো এই যে ব্যাপারটা, এই যারা এই মিথ্যাটা প্রচার করছে, এটা তো নর্থ ইন্ডিয়ান ফেনোমেনন। এটা হ্যাঁ, বাংলায় নেই, এটা হুম। সাউথে নেই। এগুলো সব মিথ্যে প্রচার। অজ্ঞতা বা মিথ্যে প্রচার। মিথ্যা প্রচার, অজ্ঞতা বলবো না, এটা মিথ্যে। সবাই জানে হ্যাঁ, যে রামকৃষ্ণের শেষ কথা যখন উনি মারা যাচ্ছেন এবং বিবেকানন্দের মনে তখন সংশয় দেখা দিয়েছে যে উনি সত্যি কি অবতার, তখন ওনার মনের কথাটা পড়ে উনি শেষ কথা যেটা বলছেন যে ওই তীব্র যন্ত্রণার মধ্যেও, গলায় ক্যান্সার, তখন তীব্র যন্ত্রণার মধ্যেও তিনি বলছেন যে এখনো তোর মনে সন্দেহ গেল না যে রাম, যে কৃষ্ণ, ইদানিং একই দেহে সে রামকৃষ্ণ। এক্সাক্টলি। তো তো এরপরে তো আর আমি জানি না কি কথা হতে পারে। রাইট, যারা ধর্ম বিশ্বাস করে না তাদের কাছে এগুলো তো অবান্তর কথা। তো সুতরাং তাদের কথা আমাদের ছেড়ে দিতে হবে। আমাদের যারা কনসিয়াস ভারতবাসী, তারা ইতিহাসটাকে নতুন করে লিখুন, নতুন করে পড়ুন এবং উপস্থাপন করুন এবং ওই সমস্ত মায়াজাল কেটে যাবে। আমার মনে হয় আগামী ২০-২৫ বছরের মধ্যে ভারতবর্ষের আসল ইতিহাসটা প্রতিষ্ঠিত হবে এবং সমস্ত ধর্ম মত নির্বিশেষে একটা সুষম একটা সিচুয়েশন তৈরি হবে, যেখানে এই হিংসার ব্যাপারটা, মানে ধর্মের নামে হিংসার ব্যাপারটা অনেকখানি কমে যাবে। এবং একটা মনে হয় আমার, যখন এই 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 ইস্যুগুলো যখন চলেই যাবে, যখন রাম মন্দির, মথুরা চলে যাবে, তখন তো সমস্যার তো একটা সমাধান হয়েই গেল। তখন আর তো কনটেনশাস কিছু থাকছেই না। তো সেইজন্যে আমার মনে হয় ভালো, গুড টাইম ইস কামিং। ভালো সময় আসছে। ভারতবর্ষ নানাভাবে এগোবে। সংস্কৃতি, ধর্ম এবং আ আ অর্থনৈতিকভাবে সবভাবে এগিয়ে চলেছে। আমি খুবই আশাবাদী।
থ্যাংক ইউ, ধন্যবাদ কাঞ্চন দা। থ্যাংক ইউ। আপনার সঙ্গে কথা বলতে সবসময় ভালো লাগে এবং আশা করি দর্শকদেরও ভালো লাগবে। এই ছোট আলোচনাটা ঘন্টাখানেকের প্রায় আলোচনা হলো এবং আমরা আবার আসবো নতুন টপিক নিয়ে, নতুন বিষয় নিয়ে। কাঞ্চন দার পরবর্তী বইও যখন আসবে তখন আমরা আরো নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করব এবং আলোচনা চলতে থাকবে। আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে জয়েন ঠিক করার আছে। জন্য। ধন্যবাদ। জয় হিন্দ।